স্ট্রেস। এই নরমাল স্ট্রেস সাথে নরমাল স্ট্রেসের কম্বিনেশন করছিলাম, আজকে আমরা শিয়ার স্ট্রেসের সঙ্গে শিয়ার স্ট্রেসের কম্বিনেশনটাও করবো, আগেরটা শেষ করে তারপরে। প্রথমে শুরু করছি কম্বিনেশন অফ অ্যাক্সিয়াল স্ট্রেস এন্ড বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং স্ট্রেস। তো এই দুটো জিনিসই আমরা অতীতে দেখেছি, অ্যাক্সিয়াল স্ট্রেস কি জিনিস সেটা জানি, বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং স্ট্রেস কি সেটা জানি। আমরা অ্যাক্সিয়াল স্ট্রেসের সঙ্গে বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশন পড়েছি না? কিসের অ্যাপ্লিকেশনে পড়েছিলাম? অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের অ্যাপ্লিকেশন কোথায় দেখেছিলাম? যে অঙ্ক করেছিলাম একটা, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস, কোন স্ট্রাকচারের কথা বলেছিলাম এটা? স্যার লং স্প্যানের উপরে স্যার, একটা বিম, লং স্প্যানের বিম কি বলে এরকম অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশনে যেটা বিমটা দেখেছিলাম, কি টেকনোলজি? প্রি-স্ট্রেস কংক্রিট। এই জিনিস টেকনোলজিটা এত ইম্পর্টেন্ট যে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ যত ব্রিজ করবা অলমোস্ট প্রত্যেকটা দেখবে প্রি-স্ট্রেসিং আছে তার সঙ্গে, বুঝছো? কাজে এই টেকনোলজিটা ভুলে চলবে না তো। প্রি-স্ট্রেস কংক্রিট এটার বেসিকটাই হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেসের সঙ্গে বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশন। তো আজকে আমরা অ্যাক্সিয়াল স্ট্রেসের সঙ্গে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং এর কম্বিনেশন দেখবো এবং সেখানেও একটা অলমোস্ট ইকুয়ালি গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন দেখবো। আসলে এই চ্যাপ্টারে আমরা নতুন কোনো থিওরি পড়ছি না, সব থিওরি তোমাদের জানা হয়ে গেছে, তোমরা স্ট্রেস সম্বন্ধে সবই জানো, খালি এগুলির অ্যাপ্লিকেশন বলছি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। যেমন প্রি-স্ট্রেস কংক্রিট প্রথমে বললাম, তারপর বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং বললাম। আজকে এই যে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং অর্থাৎ এমএক্স এমওয়াই আছে, তার সঙ্গে পি অর্থাৎ অ্যাক্সিয়াল স্ট্রেসও আছে এবং বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং আছে। এটা টিপিক্যালি দেখলে মনে হতে পারে এবং এটার অ্যাপ্লিকেশন সেখানে বেশি ফুটিংয়ে। ফুটিং চেনা তো না? স্ট্রাকচারের নিচে ফুটিংটা থাকে, কলাম যদি ধরো লেটসে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলাম, তার নিচে হঠাৎ হয়তো দেখা যায় ফুটিংটা 4 ফিট বাই 4 ফিট। ফট করে ফুটিং এত বাড়া দেওয়া হয় কেন বলতো? না স্যার, এই যে কলামটা নিচে দিকে ঢুকে যাবে, ফুটিং এর সাইজ এত বড় করার দরকার কি? লোডটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য আর কি, মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকটা তাই। আসলে তোমরা যদি আমাদের পা দেখো, ফুট মানে তো আমাদের পা, ঠিক আছে? আমাদের হাঁটু থেকে পা পর্যন্ত যেরকম ক্রস সেকশন, হঠাৎ পাটা বড় হয়ে যায়, এক্সটেন্ডেড হয়ে যায়, ঠিক আছে? দ্যাট ইজ ফুটিং। তো সেটার কারণ হচ্ছে যে আমরা মাটির উপর চাপটা ফেলি। আমাদের যে হাড্ডি, যেটা হাঁটু থেকে পা পর্যন্ত যেটা গিয়েছে, সেই হাড্ডি দিয়ে যদি আমরা হাঁটতাম, ওই মাটির উপর হাঁটলে মাটিও প্রচন্ড ব্যথা পেতো, ফুটা হয়ে যেত এবং আমরা অনেক ব্যথা পেতাম। সেই জন্য লোডটা সুন্দরভাবে সয়েলের মধ্যে বা মাটির মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্যই ফুটিং এর সাইজটা তো বড় করে দেওয়া। আচ্ছা, এখানে আমরা লোড দিয়েছি পি, একটা অ্যাক্সিয়াল ফোর্স। অ্যাক্সিয়াল ফোর্স বলতে এখানে কম্প্রেসিভ দিয়েছি। কম্প্রেসিভ কারণ আসলে কম্প্রেসিভ হতে পারে, নট নেসেসারি, এখানে দিয়েছি কম্প্রেসিভ বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই কলাম থেকে যে লোডটা পড়ে সেটা ফুটিং এর মধ্যে কম্প্রেসিভ হিসেবে পড়ে, সেই জন্য কম্প্রেসিভ হিসেবে দিয়েছি। আর দুই অক্ষের সাপেক্ষে দুইটা বেন্ডিং মোমেন্ট দিয়েছি, এক্স অক্ষের সাপেক্ষে এমএক্স, এই যে এমএক্স, আর ওয়াই অক্ষের সাপেক্ষে এমওয়াই, দুইটা বেন্ডিং দিয়েছি। কাজে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং আছে এবং অ্যাক্সিয়াল ফোর্সও আছে। তার সঙ্গে কি করছি এখন? আচ্ছা, লেখাটা বললাম। একটা পয়েন্ট, পার্টিকুলারলি একটা পয়েন্ট দেখছি, যে পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স এন্ড ওয়াই। ফুটিং এর উপর একটা পয়েন্ট আছে যার স্থানাঙ্ক এক্স ওয়াই। আচ্ছা, সেই পয়েন্টে স্ট্রেস কত এটা দেখার চেষ্টা করছি। দেখো, স্ট্রেসটা কোয়াইট অবভিয়াস। আমরা অতীতে যে সমস্ত স্ট্রেসগুলি দেখেছি এগুলি যোগ করে দিয়েছি। দেখো কি লিখছি, মাইনাস পি বাই এ। মাইনাস পি বাই এ মানে হচ্ছে এই যে অ্যাক্সিয়াল ফোর্সটা আছে তার ফোর্স ডিভাইড বাই এরিয়া, এটা অ্যাক্সিয়াল স্ট্রেস, মাইনাস পি বাই এ হয়ে গেল। মাইনাস এম এক্স ওয়াই বাই আই এক্স। এম এক্স ওয়াই বাই এক্স হচ্ছে, এম এক্স হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট, উচ্চতা বা দূরত্বটা হচ্ছে ওয়াই, একটু লিখি বোধ হয়।
যদিও একই জিনিস যেটা ছবি আছে ওটাই, এটা হচ্ছে ওয়াই, বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম এক্স, ডিস্টেন্স হচ্ছে ওয়াই, আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই এক্স। এই একটা বেন্ডিং মোমেন্ট গেল, বেন্ডিং স্ট্রেস গেল, আর ওয়াই অক্ষের সাপেক্ষে আরেকটা বেন্ডিং স্ট্রেস আছে, সেটা হচ্ছে এম ওয়াই, এরকম ভাবে পড়ছে সেটা ছবির মধ্যে আছে, আমি মিছিমিছি বেশি করছি অবশ্য। এবং দূরত্ব, নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে এখন ওয়াই অ্যাক্সিসটা, তার থেকে দূরত্বটা হচ্ছে এক্স, কাজে এম ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই আই ওয়াই, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে হচ্ছে। ঠিক আছে, কাজে এই দুইটা বেন্ডিং স্ট্রেস যোগ করে দিলাম এই অ্যাক্সিয়াল স্ট্রেসের সঙ্গে। সো এটি হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বায়াক্সিয়াল বেন্ডিং এর কম্বিনেশন। ঠিক আছে, এর মধ্যে আহামরি কিছু নাই, জাস্ট আমরা অতীতে যা শিখেছি এগুলি একটার সাথে একটা যোগ করে দিলাম। ওকে, এখানে এই ছবিটাই অন্যভাবে আঁকছি। অন্যভাবে আঁকছি মানে হচ্ছে যে ধরো এই যে মোমেন্টগুলো যেটা লিখেছিলাম সেই মোমেন্টগুলো লিখলাম না, মোমেন্টগুলো না লিখে আমি এই মোমেন্টের কারণে ফোর্সটাকে একটু সরাই দিলাম। অর্থাৎ ফোর্সটাকে তো অ্যাক্সিয়াল ফোর্সটাকে প্রথমে সেন্টার দিয়ে দিয়েছিলাম, সেটা না দিয়ে এখন দিলাম সেন্টার থেকে ই এক্স ই ওয়াই এই দূরত্বে। এখানে যদি ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে হয় তাহলে আমরা কি বলতে পারি না যে এম ওয়াই, কি বলতে পারি বলো, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে কত বেন্ডিং মোমেন্ট হচ্ছে এখানে? PEX by Y IY ইনটু EX, ঠিক আছে, এই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তুমি স্ট্রেস বলছো, হ্যাঁ ঠিক আছে, পি ইন্টু ইএক্স, দেখো ফোর্স হচ্ছে পি এবং লম্ব দূরত্ব হচ্ছে ইএক্স, কাজে ওয়াই অক্ষের সাপেক্ষে বেন্ডিং মোমেন্টটা হলো পি ইন্টু ইএক্স। ঠিক আছে, আচ্ছা, আর এক্স অক্ষের সাপেক্ষে বেন্ডিং মোমেন্টে কি হবে? কালার চেঞ্জ করি, এম এক্স, সেটা কি হবে বলো? P into EY. Into EY, very good. P into EY, এটা তো বুঝে গেছো। কাজে জাস্ট আমাদের আগে জিনিসটাই খালি mx এবং my এর বদলে এইটা লিখলাম। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা বেন্ডিং মোমেন্টটাকে লিখছি না, ফোর্সের মাধ্যমে বেন্ডিং মোমেন্টটাকে প্রকাশ করছি। তার ফলে ইকুয়েশন কি হচ্ছে, যে লিখলাম যা তোমরা বললো এটা লিখলাম, ইকুয়েশনটা আগের মতোই আছে, মানে 3/a ঠিকই আছে, খালি আমরা এখানে mx এর বদলে লিখেছি p ইন্টু ইউআই আর my এর বদলে লিখেছি p ইন্টু ইএক্স, এটাই পার্থক্য। ঠিক আছে, এখন ভাবতে পারো যে ওই বেন্ডিংকে চেঞ্জ করে লিখলাম কেন? ঠিক আছে, আমরা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে আমরা বের করতে চাচ্ছি এই ফোর্স যেটা, সেই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করব বা কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে। অর্থাৎ ফোর্স যে আমরা আগে ছবিতে গেছিলাম যে একদম সেন্টার দিয়ে যাচ্ছে, পি ফোর্সটা এরকম সেন্টার দিয়ে যাচ্ছে গেছিলাম, সেটা সবসময় আমরা উই ক্যানট এনশিওর। বুঝছো, কলাম যে দিই, কলাম যেই বরাবর যাচ্ছে, ফুটিং এর সেন্টারটা ঠিক কলামে থাকবে এটা নট নিচে, এমন হতে পারে যে ফুটিংটা এখানে পড়েছে, অন্য কালার দিয়ে আছে, ফুটিংটা এখানে পড়েছে। ঠিক আছে, বা ফুটিংটা এখানে কোথাও পড়েছে, সরি কি বলছি, কলামটা এখানে পড়েছে, ফুটিংটা নিচে আছে, কলামটা এখানে পড়েছে, ওইখানে পড়েছে, যত পড়ছে। অথবা একাধিক কলাম আছে, অথবা এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অনেকগুলো কলাম আছে ফুটিং এর বিভিন্ন জায়গায়। তো কাজে আমরা আগে যে ছবিতে গেছিলাম সেন্টার দিয়ে ফুটিং যাচ্ছে, কলাম যাচ্ছে, সেইটা সবসময় প্রয়োজন নাও হতে পারে। সেজন্য আমরা পি জেডটাকে সরিয়ে দিয়েছি ইএক্স এবং ইওয়াই ধরতে, এটা আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বা মডেল করতে যাচ্ছি যে কলামটা ফুটিং এর যে কোনো জায়গায় যদি হয় তাহলে কি। তো সেটা খুবই প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন, কলামটা বা ফোর্সটা। আচ্ছা, তারপরে পরের লাইনে কি লিখবো? পরের লাইনে যাওয়ার আগে
ছবি দেখাই তোমাদের। আমরা যে অ্যাপ্লিকেশন দিকে যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের লোডটা যদি ফুটিং বরাবর না পড়ে, এখানে যদি ছবিটা এঁকেছি একটা ফুটিং উঠে গেছে, মাটি এখানে আছে, ফুটিং উঠে গেছে, একটা টাওয়ার ছিল তার উপরে, টাওয়ারের উপরে যে ফোর্সটা পড়েছে তার ফলে ফুটিংটা উল্টে গেছে। অর্থাৎ ধরো টাওয়ারটা ছিল এরকম ভাবে, এরকম একটা ছিল টাওয়ার, নিচে ছিল ইয়া বড় ফুটিং, ফুটিং ছিল, টাওয়ারের উপরে হয়তো বা বাতাসের লোড আসছে এরকম ভাবে, আর টাওয়ারে নিজস্ব কিন্তু আছে, ঠিক আছে। যার ফলে হলো কি, এই নিজস্ব ওজনটা তো আছে যার মতো যাচ্ছে, অন্য কালার দিয়ে দিই, এই নিজস্ব ওজনটা আছে তো ভার্টিক্যালি যাচ্ছে, কিন্তু এই হরিজন্টাল লোডটা পড়েছে এটাকে আমরা, সে কিন্তু একটা বিশাল বড় মোমেন্ট দিচ্ছে, ঠিক আছে, এরকম একটা মোমেন্ট দিচ্ছে। এই মোমেন্ট দেওয়ার ফলে এমন হতে পারে যে ফুটিংটা এই ধরো এখানে যেখানে তীরের মাথা পড়ছে এখানে মাটিতে কি অনেক চাপ পড়বে না, অনেক চাপ পড়তে পারে, ভালো কথা, চাপ যদি মাটি নিতে পারে তো ভালো, মাটি যদি নিতে না পারে মাটি উইল কোলাপস। এখানে যেটা হয়েছে এই টাওয়ারটা উল্টে গেছে, এখানে তো চাপ পড়ছে, আস্তে আস্তে কি হয়, বেন্ডিং মোমেন্ট যখন পড়ে এক পাশে চাপ আর এক পাশে টান পড়ে, তাই না? আবার ভালো করে আঁকি, বেন্ডিং মোমেন্ট যখন পড়ছে এই পাশে চাপ, সরি পাশে চাপ পড়ছে আর অন্য পাশে টান পড়ছে, এরকম হয় স্ট্রেস ডিস্ট্রিবিউশন, তাই না? বেন্ডিং মোমেন্ট যদি পড়ে, চাপ মাটি নিতে পারে, যদি খুব বেশি চাপ হয় হয়তো নিতে পারবে না, কিন্তু স্ট্রং মাটি হলে, মাটির পরিচর্যা করলে মাটি নিতে পারে এই চাপ, ঠিক আছে, কিন্তু টান মাটি নিতে পারে না। কখনো মাটিকে টান দিয়ে দেখছো নিতে পারে কিনা? মাটি নিতে পারবে না এটা, ঠিক আছে। চাপ দিচ্ছ, আমরা যদি নিজের ওজন দিই সেটা ঠিক আছে, নিজে যদি লাফ দিয়ে পড়ি আরো বেশি চাপ পড়ছে, হেভি ওয়েট কেউ যদি পড়ে আরো বেশি চাপ পড়বে, কিন্তু চাপ নিতে পারে মাটি। মাটির একটা নামই আছে, অসংখ্য নামের মধ্যে একটা নাম হচ্ছে সর্বংশ হার, শুনছো? পৃথিবীর অনেক নাম আছে, অবনী, ধরণী, বসুন্ধরা, ভুবন, বিশ্ব, মেদিনী ইত্যাদি ইত্যাদি, সর্বংশ একটা নাম পৃথিবীর। তো এটা মাটিরই নাম, আসলে মাটি অনেক চাপ সহ্য করতে পারে, ঠিক আছে, সর্বংশ না হলেও অনেক চাপ সহ্য করতে পারে, আচ্ছা, কিন্তু টান সহ্য করতে পারে না। তাই টানের অবস্থা যখন হবে মাটির মধ্যে তখন কিন্তু মাটি উল্টে পড়বে। তো এখানে যে কোনো বেন্ডিং এ টান আসতে পারে, কিন্তু এই অ্যাক্সিয়াল ফোর্সটা কি করে, অ্যাক্সিয়াল ফোর্সটা পুরাটার মধ্যে চাপ তৈরি করবে। দেখো আঁকার চেষ্টা করি, অ্যাক্সিয়াল ফোর্সের কারণে পুরাটার মধ্যে একটা চাপ হবে, তাই না? লাল অ্যাক্সিয়াল ফোর্সের জন্য পুরা মাটির উপরে চাপ পড়ছে, আর বেন্ডিং মোমেন্টের জন্য ডান পাশে চাপ পড়ছে আর বাম পাশে টান পড়ছে। এখন টোটাল ফোর্সটা কি হবে, যদি যোগ করি টোটাল ফোর্স উইল বি, অন্য কালার দিই, কালো কালার দিই, দেখো লাল আর নীল মিলে এখানে আরো বেশি হয়ে যাবে, বিশাল একটা কিছু। আর এই লাল আর নীল মিলে কি হতে পারে, এটা ভ্যারি করতে পারে। ধরো নীলটা, কথার কথা, নীলটা ধরলাম 5, লালটা হয়তো 7, ঠিক আছে, কাজে ডান পাশে নীল 5, লাল 7, কাজে 7 আর 5 মিলে হলো 12, তাই না? যদি লিখি এখানে তাহলে এটা 5 আর এটা 7, কথার কথা, বা স্ট্রেস তো বের করিনি, যদি বের করি, আচ্ছা, এই 5 আর 7 মিলে 12, পুরোটাই কিন্তু চাপ, কম্প্রেশন। বাম পাশে এটা তো আমরা টেনশন, যেহেতু এটা মাইনাস বলি, আর 7 তো আছে, -7 আর 7 মিলে হচ্ছে 2, তাহলে এখানে স্ট্রেস হয়ে গেল 2। স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে এরকম টাইপের, এক পাশে 12, এক পাশে 2। এখন সয়েল যদি 12 নিতে পারে তাহলে আর কোনো চিন্তা নেই,
দ্রুত নিতে পারবি, ফাইন, এটা ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে বেন্ডিং মোমেন্টটা অনেক বেশি, এটা 5 না হয় 15 হলো, ঠিক আছে, অনেক বেশি বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং স্ট্রেসটা 15 এবং -15, তাহলে কি হবে? সয়েল এখানে 12 না হয় 22 হবে, আর ওখানে বাম পাশে -13 -13, -15 আর 7 আছে, 18 সেট -8 -8 হবে, -8, রাইট। তাহলে ছবিটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ছবিটা এটা মুছে ফেলি। ছবিটা হয়ে যাবে সামথিং লাইক দিস। এরকম, সরি, এরকম একদিকে 22 আর একদিকে -8। -8 কিন্তু সয়েল নিতে পারবে না, 0 বা নেগেটিভ হলে গেলেই সয়েল নিতে পারবে না, অর্থাৎ টেনশন নিতে পারবে না। এইখানে এই ফুটিংটা যা হচ্ছে এটা টেনশন করেছে, তার ফলে উল্টে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই মোমেন্টটা অনেক বেশি ছিল, হয়তো বা অনেক জোরে বাতাস আসছে, যার ফলে অনেক বেশি মোমেন্ট দিয়েছে, যার ফলে ফুটিংটা উল্টে গেছে। আর এই টাওয়ারটা দেখো, এটা তো ওজন বেশি না, কারণ এই যে লাল লোডটা এটা তো তার ওজন থেকে আসছে, এটার ওজনটা বেশি না। যদি অনেক হেভি ওজন দিয়ে যাওয়া যেত তাহলে সে টিকে থাকতে হতো, কিন্তু পারেনি, বিকজ বাতাস এসে তাকে উল্টে দিচ্ছে। আচ্ছা, আরেকটা ছবি আছে এখানে, ছবিটা কই, তো এটা অবশ্য অন্য একটা ছবি। এই ছবিটা চেনো? ছবি, হ্যাঁ, পিছনে এই ছবিটা আঁকছি বা দেখাচ্ছি, ওই ছবিটা চেনো? কেউ জানে না? দেখেছিলাম স্যার। পিসা টাওয়ার, হ্যাঁ, টাওয়ার অফ পিসা, বুঝছো? এটা কিন্তু পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা স্ট্রাকচার, টাওয়ার অফ পিসা। এটা ইটালিতে আছে, এটা দেখতে বহু মানুষ যায়, বহু মানুষ যায় দেখতে। তোমরা হয়তো ইনশাল্লাহ বড় হলে যাবা দেখতে। তো খুবই বিখ্যাত টাওয়ার, এরকম হেলে আছে, তো হেলে আছে, এটা দেখতেই মানুষ যায় যে হেলে আছে টাওয়ারটা, বুঝছো? তো খুব বেশি হেলে নাই, ঘাড়েও পড়ছে না কারো, কিন্তু হেলে আছে। এটা অবশ্য ইঞ্জিনিয়াররা পরে বের করেছিলেন যে এটা আসলে জিও টেকনিক্যাল প্রবলেম, জিও টেকনিক্যাল মানে মাটির প্রবলেম, মাটির প্রবলেমের কাছে হেলে গিয়েছিল, এবং এটা ক্রমাগত আস্তে আস্তে আরো বেশি হেলে যাচ্ছে, হেলতে একসময় পড়ে যেতে পারে। সেই জন্য কয়েক বছর আগে এটাকে বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে কিছুদিনের জন্য। এখানে মানুষ আসতে দেওয়া হবে না, এটাকে রিস্টোর করা হয়েছে আগের জায়গায়। অর্থাৎ এই টাওয়ার অফ পিসাটা হেলে এরকম অবস্থা হয়ে যাচ্ছিল, ছবি আঁকি, টাওয়ারটা হেলে এরকম দিকে চলে যাচ্ছিল, প্রায় গেটিং ডেঞ্জারাস, একটু বেশি এঁকে ফেললাম, বেশি দূরে ফেলছিল। তখন ইঞ্জিনিয়াররা বলেন কি যে না, এটাকে এত হেলতে দেওয়া যাবে না, এটাকে সোজা করা যাবে না, সোজা করলে তো মানুষ দেখতেই আসবে না, তাই না? হেলায় রাখবো, কিন্তু তাহলে কি করব? এই টাওয়ারটার উপরে আমরা এই জাতীয় কিছু মুভমেন্ট অ্যাপ্লাই করবো। মুভমেন্টটা করার জন্য কি করা হলো, এখানে ওজন কিছু বাড়ায় দেওয়া হলো এই পাশে, হেভি কিছু ওজন এদিকে দেওয়া হলো। তারপরে মাটিরও কিছু পরিচর্যা করা হলো, যার ফলে টাওয়ারটা আবার আগের জায়গায় মোটামুটি ফিরে আসছে। এখানে আসার পরে বলছেন ঠিক আছে, এখন আবার পাবলিকের জন্য খুলে দেওয়া যায়, ইটস নট ডেঞ্জারাস, ঠিক আছে। তো এটা যা করা হচ্ছে, মাটির পরিচর্যা তো আছেই, কিন্তু বেসিক্যালি আমরা এই মুভমেন্ট দিয়েছি, আমরা দিইনি, ইঞ্জিনিয়ার যারা কাজ করেন তারা দিয়েছে, ঠিক আছে, দিয়ে টাওয়ারটাকে আগের জায়গায় নিয়েছে। এটা দেখতে মানুষ যায়, বুঝছো, লক্ষ লক্ষ মানুষ যায়, পৃথিবীর অন্যতম বিখ্যাত। একসময়
পৃথিবীর সপ্তাশ্চর্যের ডেফিনেশন তো বছর বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে। এক সময় পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটা ছিল, ঠিক আছে। সপ্তাশ্চর্যের মধ্যে একটা ছিল তাজমহল, টাওয়ার অফ পিসা, পিরামিড ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখন অবশ্য সপ্তাশ্চর্যের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে, সপ্তাশ্চর্যের মধ্যে যেমন কম্পিউটার চলে আসছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এটা খুবই বিখ্যাত একটা টাওয়ার, সবাই চেনে, বুঝছো? এটা তোমরা চিনে নিও, বিকজ না চিনলে কিন্তু মানুষ মনে করবো তোমার পৃথিবী চেনো না, বুঝছো? খুব বিখ্যাত একটা স্ট্রাকচার পৃথিবীর। আচ্ছা, ওকে। তো আমরা এসব বলতে বলতে একটা কনসেপ্টে আসছি, কার্ন। দেখতে পাচ্ছি যে লোড যদি ফুটিং এর কি বললে খুব বেশি দূরে পড়ে, ঠিক আছে, এই যে ফুটিং যে ছবিটা আঁকছিলাম এখানে খুব বেশি দূরে যদি পড়ে, এইসব কোনায় কোনায় যদি পড়ে লোড, হ্যাঁ, তাহলে কি হয়, ফুটিংটা উল্টে যেতে পারে, ঠিক আছে। তো আমরা ডেফিনেটলি এই লোডটাকে এত দূরে দিব না, এত দূরে দিতে পারবো না, ঠিক আছে। কত দূরে দিতে পারবো লোড, সেটাই কনসেপ্টটাই হচ্ছে কার্ন। আচ্ছা, কি হিসাবটা একটু বলি। হিসাবটা যা ইকুয়েশন দেখলাম সেটাই লিখলাম আবার, মাইনাস পি বাই এ মাইনাস পি ইউআই y by ix minus p ui ex x by ei। এই জিনিসটা কিছুক্ষণ আগে দেখালাম। আচ্ছা, এখানে কি দিছি, লেস দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে। লেস দেন অর ইকুয়াল টু 0 মানে কি, মানে আমরা যদি কম্প্রেশনকে নেগেটিভ বলি তাহলে এখানে কম্প্রেশন হতে হবে, কম্প্রেশন হলে তবেই ফুটিংটা টিকবে। যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে ফুটিংটা টিকবে না, ফুটিংটার অবস্থা হবে এরকম এরকম হয়ে যাবে। এটা আগে দেখছিলাম, সেই কোশ্চেনটাকে নিয়ে আসলাম, বললাম যে হ্যাঁ, এখান থেকে স্ট্রেসটা পাবো, এটা কম্প্রেশন হতে হবে। কম্প্রেশন যদি না হয় তাহলে ফুটিং কিন্তু আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, তো সেটাই আমরা এনশিওর করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আমাদের ইএক্স ইউআই যেগুলো আছে, হ্যাঁ, আমরা তো পি তো ধরলাম জানি, এরিয়া জানি, আইএক্স জানি, হ্যাঁ, এক্স এবং ওয়াই ধরলাম একটা পয়েন্টের স্থানাঙ্ক। আমরা জানতে চাচ্ছি ইএক্স ইউআই কত দিতে পারবো আমরা, যাতে করে ফুটিংটা উল্টে না যায়। তো দেখো, পরের ধাপে যা লিখছি, পি বা ক্যান্সেল করে দিয়েছি, খালি মাইনাস পি দিয়ে ভাগ করে দিলে মাইনাস পি বাই এ হয়ে গেল 1 বাই এ, মাইনাস পি গুলো উঠে গেল, প্লাস 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 হয়ে গেল। লেস দেন ইকুয়াল টুটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল কেন, আমরা আগেরটাকে মাইনাস পি দিয়ে ভাগ করেছি, লেস দেন ইকুয়াল টুটা মাইনাস সরি গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল কেন, তার পাশে ভাগ করার কারণে স্যার মানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য মাইনাস দিয়ে ভাগ করি। যেমন ধরো আমরা যদি বলি -2, ঠিক আছে, লেস দেন 0, তাই না, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে -1 দিয়ে ভাগ করি দুই পাশে, আচ্ছা মাইনাস 0 না বলি, ধরো অন্য কিছু বলি, -2 লেস দেন -1, ঠিক আছে। -2 less than -1, দুইটাকে যদি -1 দিয়ে ভাগ করি দুই পাশে, হ্যাঁ, -1 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 1, সাইনটা কি হবে তখন, উল্টো হবে, গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমরা মাইনাস দিয়ে ভাগ করেছি। তাই দেখো, এই বাম দিকের ইকুয়েশনটাকে আমরা -p দিয়ে ভাগ করেছি, সেমনি এই লেস দেন ইকুয়াল টুটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু ম্যাথমেটিক্সের বেসিক, হ্যাঁ, কোনটা বড় কোনটা ছোট সেটার বেসিক, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু ইত্যাদি বেসিক। আচ্ছা, ওকে, বেসিক হলো খুবই ইম্পর্টেন্ট বেসিক। আচ্ছা, তারপরে আমরা একটা রেক্টাঙ্গুলার এরিয়া চিন্তা করছি, একটু মুছি মিছি বেশি। রেক্টাঙ্গুলার এরিয়া যদি চিন্তা করি, এরিয়ার মান কত হবে, বি ইন্টু এইচ, ঠিক আছে। ধরো আমাদের আগের ছবিটা যদি যাই,
এই যদি রেক্টাঙ্গুলার এরিয়া বলি, বি, আর ওদিকে এইচ। এরিয়া কত বলো? B into H. ভেরি গুড, B into H. ভেরি গুড। আইএক্স কত? Sir, BS cube by 12. H cube by 12. 12. Thank you. এবং IY HB cube by 12. HB cube by 12. right, HB cube by 12. সেগুলোই ধরো রেক্টাঙ্গুলার সেকশন চিন্তা করে আমরা সেটাই লিখলাম। আচ্ছা, BH কিউব বাই 12, AG কিউব বাই 12 সেটাই লিখলাম। আচ্ছা, তো সেটাই ইকুয়েশন 3 এর মধ্যে লিখে দেওয়া হয়েছে। আর কিছু এগুলো লিখে লিখে করার উদ্দেশ্য হচ্ছে আমি চাই যে তোমরাও পার্টিসিপেট করো এবং তোমাদের নোটের মধ্যে লিখো, বুঝছো? যদিও তোমাদেরকে আমি পিডিএফ ফাইল একদম শুরুতে দিয়ে দিচ্ছি, কিন্তু ক্লাসে পার্টিসিপেট করতে হলে ইউ হ্যাভ টু রাইট সামথিং অন ইউর ক্লাস নোট। হয়তো আমি কি বলে ক্লাস টেস্টের পরে যে ক্লাস ওয়ার্কের প্রশ্ন দিই সেখানে বলে দেবো যে আচ্ছা ওইখানে অমুক তারিখে কি বলা হয়েছিল। তারিখ নিয়ে তোমাদের যদি আপাতত থেকে বলি, ক্লাস করতে হলে ক্লাস নোটে লিখো কত নম্বর লেকচার, কি তারিখ, তাহলে ইউল বি কি বলবো ইন টাচ। সেখানে চাচ্ছি যে তোমরা এগুলি পার্টিসিপেট করো। এই যা যা লিখছি নোট তো তোমাদের কি দিয়ে দিয়েছি পিডিএফ, হ্যাঁ, আর এটা ইনশাল্লাহ দিয়ে দিব। কিন্তু অঙ্ক খালি সঞ্চয় করার জিনিস না, করার জিনিস, ঠিক আছে? আচ্ছা, কাজে BH কিউব বাই 12 আর HB কিউব বাই 12 লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এখন আবার এই ওয়ানটাকে যদি ডান পাশে নিয়ে যাই, ঠিক আছে? ডান পাশে নিয়ে গেলে বা সরি ওয়ানটাকে এক পাশে যদি ডান পাশে নিয়ে গেলে কি হবে বলো? এই 12 এই প্লাস 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 আছে গ্রেটার দেন, আর এটা হয়ে যাবে -1, ঠিক আছে? +12 +2 -1 হবে। তারপর কি করব? এই প্লাস সাইনকে যদি মাইনাস করে দেই, এই ওয়ানটা হয়ে যাবে, সরি -1টা হয়ে যাবে +1, আর এই সাইনগুলো মাইনাস হয়ে যাবে, আর গ্রেটার দেন সাইনটা হয়ে যাবে লেস দেন সাইনটা, ঠিক আছে? তাই একটু খালি প্লাস মাইনাসের সাইন চেঞ্জ করলাম, আর কিছু না। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে ধরো আমরা একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে চিন্তা করছি, -b/2 h/2, অর্থাৎ ফুটিংটা যদি এরকম হয়, তাহলে মূল বিন্দু এদিক দিয়ে যাই। এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতো? এটা যদি ও হয়, এই বিন্দুর স্থানাঙ্ক, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, হ্যাঁ, এই যে শেষ মাথা, এটা স্থানাঙ্ক কত? H/2, একটা হলো B/2। এই বি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর এইচটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে কত বলো? আগে যেটা বলছিল একটু B/2, H/2। B/2, H/2, গুড। আচ্ছা, এই যে বাম দিকে নিচে যেটা আছে এটা স্থানাঙ্ক কত?
স্যার -b/2 -b/2 -h/2 ভেরি গুড। বেশি বেশি এই পয়েন্টগুলি কেন বললাম, যদি কোনার পয়েন্টগুলি উল্টায় না যায় তাহলে ফুটিংটা উল্টাবে না, বুঝছো? উল্টা গেলে সবচেয়ে বেশি ভ্যালুরেবল হবে এই কোনা, এখানে চারপাশে 4 কোনা আছে সেগুলো আমরা আরো কোনা বলতে পারি। এটা হচ্ছে b/2 -h/2, ঠিক আছে? তারপরে বলতে পারি এখানে -b/2 +h/2 +h/2 এসব বলতে পারি। আমরা এই 4টা কোণা নিয়ে চিন্তিত, অর্থাৎ এই 4টা কোণাকে যদি আমরা বাঁচাতে পারি যে এই 4টা কোণায় টেনশন হবে না, ঠিক আছে, তাহলে ফুটিং এর কোথাও টেনশন হবে না। সো এগুলো যেহেতু এক্সট্রিম পয়েন্ট, আমরা জানি যে my/i, y যত বাড়বে স্ট্রেস তত বাড়বে, কাজেই আমরা একেবারে বেশি y বেশি x করেছি যাতে করে সবচেয়ে বেশি স্ট্রেস হয়। এসব জায়গায় যদি স্ট্রেস টেনশন না হয় তাহলে কোথাও টেনশন হবে না। আচ্ছা, তো এখন বেশি কিচিমিচি করে ফেলাম, মুছি। স্যার একটা কোশ্চেন করব স্যার। অবশ্যই স্যার এটা কি রেক্ট্যাঙ্গুলার এবং কি স্কয়ার দুইটার ক্ষেত্রে স্যার? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার এবং স্কয়ার তো অবশ্যই, কারণ রেক্ট্যাঙ্গুল যখন বলছি BH, হ্যাঁ, BH এর সমান হয় তাহলে তো স্কয়ার হয়ে গেল, তাই না? স্কয়ার তো আসছে এক ধরনের রেক্ট্যাঙ্গুল, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে দেখো আমরা এই ইকুয়েশন 4 যেটা উপরে আছে সেটাতে x এর বদলে -b/2 লিখি আর y এর বদলে -h/2 লিখি, ঠিক আছে? একটু মুছি, বেশি কিছু হয়ে গেছে, পুরোটাই মুছে ফেলি। যদি লিখি তাহলে কি হয় দেখো, x এর বদলে -b/2 লিখলাম, কাজে এটা হয়ে গেল +6b/b², এটা লিখছি, আর y এর বদলে লিখলাম -h/2, কাজে মাইনাস হয়ে যাবে প্লাস, সেটা 6y, h/2 আর h² কাটাছে h, একই, ঠিক আছে? তাই আসলে 6ex/b + 6ey/h < 1। এটাকে একটু অ্যাডজাস্ট করে লিখলাম, ex লিখে b এর নিচে 6 নিয়ে আসলাম। দেখো এই 6 উপরে ছিল তো সেটাকে নিচে আনলাম, 6 এখানে ছিল সেটাকে h এর নিচে আনলাম। দেখো এইখান থেকে এটা লেখা যায় কিনা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা লেখার একটা উদ্দেশ্য আছে, এটা একটা সরলরেখার সমীকরণ হিসেবে বলতে চাচ্ছি। তোমরা এই ধরনের সরলরেখার সমীকরণ দেখছো কিনা কোনদিন? লিখি x/a plus y/b = 1। দেখছো এই ধরনের সরলরেখা? এই ধরনের সরলরেখার সম্বন্ধে বলো, এই ধরনের সরলরেখার কি বলতে পারো এটা নিয়ে? এই সরলরেখার সমীকরণ বলো আগে। জি স্যার। কেমনে বুঝলে এটা সরলরেখার সমীকরণ? স্যার এখানে স্যার x এর নিচে a আছে, সো x অক্ষ থেকে a পর্যন্ত একটা পয়েন্ট হবে আর y অক্ষ থেকে b পর্যন্ত একটা পয়েন্ট হবে, তারপর দুটো জোড়া লাগালে একটা। ওকে, ভালো বুঝছো, গুড। এটাকে ইন্টারসেকশন বা ছেদক অংশ বলে, এরকম সরলরেখা, এই সরলরেখা, ঠিক আছে? এগ্রিড? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। 1 এর জন্য এখন এখানে উপরে বলছি < আচ্ছা, যদি এর বদলে আমরা b/6 লিখি,
এটাকে এ না লিখে b/6 যদি বলি, আর এখানে b না বলে h/6 যদি বলি, ঠিক আছে? দেখো a b এর বদলে b/6 h/6 লিখলাম। এটা করার জন্যই আমাদের এই ফর্মে লিখছি ইকুয়েশনটা। এবং দেখো উপরে বলা আছে ইকুয়েশন 5 এ ইকুয়াল টু 1 না, লেস দ্যান অর ইকুয়াল টু 1। ইকুয়াল টু 1 হলে এই সরলরেখাটা হয়, লেস দ্যান ইকুয়াল টু 1 মানে কি? একের থেকে ছোট অথবা সমান হবে। ছোট বা সমান। তাহলে এই সরলরেখাটা কি হবে? ইকুয়াল টু 1 তো সরলরেখা হতো, কিন্তু যেহেতু একের চেয়ে ছোট বা সমান, তাহলে এই পুরো রিজিয়নটাকে মিন করছে। পুরো এলাকা, ঠিক আছে? উপরে যে সরলরেখার সমীকরণটা লিখছি সেটা দিয়ে নীল এলাকাটা বোঝাচ্ছে পুরো। ওকে, তার মানে কি? মানে হচ্ছে আমাদের ex ey অর্থাৎ লোডটা ছিল ex ey এ। ছবিটা আবার দেখাই, এই যে ex ey ছিল লোডটা। এই ex ey কেমন হবে? যে যাতে করে অর্থাৎ এরকম একটা রিজিয়ন এক্স ওয়াই, তো এইভাবে দেখি স্যার, এটা হচ্ছে আমাদের a/6, সরি b/6, আর উপরে এটা হচ্ছে h/6। বুঝতে হবে, এতে ঘিচিমিচি হয়ে গেছে। h/6 b/6 এই সরলরেখার নিচে যদি দিই আমরা, বা এই সরলরেখার এই বাম প্রান্তে যদি দিই, এই প্রান্তে যদি দিই লোডকে, ঠিক আছে? লোডটা যদি কোনোভাবে এই অংশের পরে যে কোনো জায়গায়, তাহলে এই ডান কোনায়, আচ্ছা সরি বাম কোনায়, আমরা তো বাম কোনা নিয়ে বলছিলাম, ঠিক আছে? দেখো -b/2 -a/2 বলছিলাম না? দেখো স্যার বলে ওই বাম কোনায় কোনো টেনশন পড়বে না যদি আমরা এইসব জায়গায় ফোর্সটা ফেলি। বুঝতে পারছো? এই বাম কোনায় কোনো টেনশন পড়বে না। বোঝা গেল? জি স্যার। জি স্যার। তা যদি হয় তাহলে তো আমাদের অ্যাটলিস্ট ওইখানে টেনশন পড়লো না, এটা ইনশিওর করলাম। এখন আমরা ঠিক একইভাবে এই ডান কোনায় টেনশনটা বাঁচাবো কেমনে? এরকম একটা ডিজাইন বের করতে পারি। আবার অন্য কালার দিই, সবুজ কালার দিই, সবুজ এরকম। এই একটা সেট লাইন যদি করি এবং এটার ওই পাশে যদি লোডটা ফেলি, তাই না? তাহলে আমাদের এই ডান কোনায় টেনশন পড়বে না। বুঝতে পারলা? দেখো এই নীল লাইনের বাম পাশে যদি দিই এই পুরো নীল রিজন, তাহলে বাম কোনায় টেনশন পড়বে না। আর এই সবুজ লাইনের ডান পাশে যদি দিই এই সবুজ রিজন, ঠিক আছে, তাহলে ডান পাশে ডান কোনায় টেনশন পড়বে। তাই আমরা যদি ইনশিওর করতে চাই যে ডানেও টেনশন না পড়ুক বামেও টেনশন না পড়ুক, সরি
ওই কোনায় ডান কোনায় টেনশন না পড়ুক বাম কোনায় টেনশন না পড়ুক, তাহলে আমাদের এই রিজনটার মধ্যে লোড ফেলতে হবে, তাই না? এই এলাকার মধ্যে যেখানে নীল এবং সবুজ দুইটাই আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা চাই শুধু ডান কোনা বাম কোনা না, এই যে এই পাশে এবং ওই পাশে ওখানে যেন টেনশন না পড়ে। তাহলে কি হবে বলতো? যদি আমরা এই ধরো ডানে নিচে টেনশন ফেলতে না চাই, তাহলে কি হবে? এটা লাল রং দিয়ে এবার দ্বারা এই ডানে নিচে আমরা টেনশন ফেলতে দিব না, তাহলে কি হবে? এরকম একটা লাইন বের করবো, তাই না? এই লাইনের এই পাশে, ঠিক আছে? আর তো কালারই খুঁজে পাচ্ছি না, অন্য এটা দেখি, ইয়ে করি, হাইলাইটার দেখি। হ্যাঁ, এবার আমরা এই বামে উপরেও টেনশন ফেলতে চাই না, তখন কি করবো? এরকম একটা লাইন বের করি, যার এখানে আমাদের লোড ফেলতে হবে, ঠিক আছে? এই আমরা নীল সবুজ লাল হলুদ সব দিয়ে বের করলাম যে ঠিক আছে, যদি ওইখানে টেনশন ফেলতে না চাই তাহলে এরকম একটা রিজনে লোড ফেলতে হবে। ফলাফল কি হয় দেখো তো? আর এখন স্যার সবকিছু স্যার মিডলে কাজ করবে। মাঝামাঝি একটা রিজন পাওয়া যায়, ঠিক আছে, যেটার মধ্যে কোথাও বা কোনো কর্নারই কোনো টেনশন পড়বে না। আবার আমাদের হিসাবে যাই, হিসাবগুলো লিখছি, এটা তোমাদের ছবিতে বোঝানোর জন্য এখানে গেলাম, ওইগুলো লেখা এসছে এবং ইভেনচুয়ালি আমরা যেটা পাচ্ছি এটা চল, আমরা হলুদ দিয়ে এরকম একটা পাইছিলাম, লাল দিয়ে এই লাইনটা পাইছিলাম, নীল দিয়ে প্রথমে নীল দিয়ে করছিলাম, নীল দিয়ে এই লাইনটা পাইছিলাম, আর সবুজ দিয়ে এই লাইনটা পাইছিলাম। এর মধ্যে যদি থাকি তাহলে কোথাও কোনো টেনশন পড়বে না, অর্থাৎ ফুটিংটা উল্টায় যাবে না, বুঝছো? এই লাইনটা একটা নাম দেওয়া উচিত, যেহেতু এত বিখ্যাত একটা লাইন, রিজন এলাকা, সেই এলাকার নাম হচ্ছে কার্ন, KERN, কার্ন। এবং কার্নের মধ্যে যদি লোড থাকে, কার্নের মধ্যে যে কোনো জায়গায় যদি লোড থাকে, তাহলে উইল এনশিওর যে ফুটিংটা উল্টাবে না। ফুটিং উল্টানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ফুটিং এর উপরে পুরো স্ট্রাকচার দাঁড়ায় আছে। এই ফুটিং যদি উল্টা যায় বা মাটিতে যে টেনশন পড়ে আসে কখনো, তাহলে এটা খুবই মারাত্মক স্ট্রাকচার। দেখলা যে টাওয়ারটা যে উল্টে গেছে, হ্যাঁ, এরকম আমাদের পুরো বিল্ডিং উল্টে পড়বে যদি ফুটিং এ নিচে টেনশন পড়ে, ঠিক আছে? এটা যেন না পড়ে সেই জন্যই আমাদের এই কার্নের মধ্যে লোডটা রাখতে হবে, বুঝতে পারছো? এবং সেটা ধরো ইয়েটা কতখানি, এই যে আমরা বলছিলাম যে এখানে ডান পাশে এখানে B/6, উপরে H/6, ঠিক একইভাবে বাম পাশে B/6, নিচে H/6, সেগুলো এই যে উইডটা হয়, মুছে দিই, উইডটা হয় এখানে দেখো B/6, বামে B/6, উপরে H/6, নিচে H/6, কাজে পুরো উইডটা হয় B/3 আর পুরা ওদিকে হাইটটা হয় H/3। এই রিজনটা অর্থাৎ B/3 আর H/3 এইটুক রিজনের মধ্যে যদি লোডটা রাখতে পারি, তাহলে চার কোনায় কোথাও কোনো টেনশন পড়বে না, অর্থাৎ ফুটিংটা উল্টাবে না। এখন মনে করতে পারো যে, বা প্রশ্ন করতে পারো যে যদি লোড কখনো ওইদিকে পড়ে যায় আমরা কি করতে পারি? অনেক সময় তো ফুটিং এই পাশে ওই পাশে আসে, এই কোনায় ওই কোনায় চলে আসে, তখন কি করবো? অনেক পদ্ধতি আছে, আমাদের একটা পদ্ধতি হচ্ছে যে ফুটিং, কম্বাইন্ড ফুটিং করা, অর্থাৎ অনেকগুলি কলাম এক ফুটিং এর মধ্যে দেওয়া, বুঝছো? এই এক পাশ থেকে লোড আসবে এরকম,
তোমার হয়তো বা এক কলাম আসছে এখানে, ঠিক আছে, তখন তুমি এমনভাবে দিবা যে ঠিক আছে এখানে আরেকটা কলাম ফেলো, তারপরে এদের লব্ধি হয়ে গেল মাঝখানে এখানে কোথাও, ঠিক আছে, অথবা তোমার আরেক কলাম আসছে ওইখানে কোথাও, এখানে কোথাও এক কলাম পড়ে গেছে, তুমি এখানে আরেকটা কলাম ফেলো, তাদের লব্ধিও মাঝখানে হয়ে গেল। অবশ্যই এটা দুয়ে চলে গেছে, এইসব জায়গায় ফেলতে হবে, এটা বদলে এইসব জায়গায় ফেলতে হবে। এই দুয়ের লব্ধি যেন কার্ন এরিয়ার মধ্যে পড়ে। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। তোমরা থার্ড ইয়ারে উঠে C2 তে রিইনফোর্স কংক্রিট জোন ফাউন্ডেশন ডিজাইন, সেখানে এরকম কম্বাইন্ড ফুটিং সম্বন্ধে পড়ানো হবে, তখন এসব জানতে পারবো। আর কার্নের অ্যাপ্লিকেশনটা তখন দেখবা, ঠিক আছে? ওকে, এখানে তোমাদের কিছু অঙ্ক দিচ্ছে, অঙ্ক ইনশাল্লাহ আগামী ক্লাসে করবো। সুন্দর সুন্দর অঙ্ক আসছে এখানে, দেখছো বুঝলাম না? নর্মাল অঙ্ক তো আছে, এটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার এটা জাপানে, শহীদ মিনার উপরে ছবিটা কার? সাকিবুল হাসান। সাকিবুল হাসান ছবি, সেখানেও একটা অঙ্ক আছে। নিচে মশার ছবি, এগুলো কিন্তু পরীক্ষার অঙ্ক। এটা যখন ডেঙ্গু ছিল স্যার তখন এটা ছিল স্যার, মশারটা স্যার। ডেঙ্গু সময়, হ্যাঁ অঙ্ক, রাইট রাইট। এগুলো সব পরীক্ষার অঙ্ক, বুঝছো, এবং ফাইনাল পরীক্ষার অঙ্ক। মজা হয় ফাইনাল পরীক্ষায় বেশ। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাই, হেলিক্যাল স্প্রিং। আমাদের কাছে এখন টাইম আছে, বেশ টাইম আছে, আচ্ছা ঘন্টার মধ্যে টাইম আছে। হেলিক্যাল স্প্রিং, হেলিক্যাল স্প্রিং মানে হচ্ছে বেসিক্যালি স্প্রিং, আমরা স্প্রিং বলতে যা বুঝি। হেলিক্স মানে হচ্ছে এরকম সার্কেল, কিন্তু জিলাপির প্যাচের মতো, ঠিক আছে, এরকম এরকম এরকম, এটাকে বলা হয় হিলিক্স। এই ধরনের স্প্রিং গুলিকে বলা হয় হেলিক্যাল স্প্রিং। ওকে, তো হেলিক্যাল স্প্রিং এর ব্যাপক অ্যাপ্লিকেশন আছে। আমাদের উপরে যে ছবিটা দেখাচ্ছি, একটা হচ্ছে বাম দিকের ছবিটা হচ্ছে রেলওয়েতে, তার নিচে স্প্রিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডান দিকের অ্যাপ্লিকেশনটা হচ্ছে রেসিং কার, এখানে স্প্রিং আছে। তারপরে দিই, এটা হচ্ছে একটা গাড়ি, গাড়ির নিচে এরকম স্প্রিং। একদম ডান পাশে হচ্ছে বাইসাইকেল, যে সাইকেলে চড়ো অনেকে, ঠিক আছে। তো এটা তো গেল সব ভেহিকেলের অ্যাপ্লিকেশন। নিচে দেই, বাম দিকে নিচে বল পয়েন্ট পেন, মাঝখানে কি এটা? বিছনা, ম্যাট্রেস। তো এটার উপর লাফানো খুব মজা, তাই না? লাফায় 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 কয়েকদিন পরে স্প্রিংটা নষ্ট হয়ে যাবে অবশ্য, বাট মজা খুব। আর ডান পাশে নিচে যে ছবিটা আছে সেটা আমাদের ল্যাবের ছবি। সো তোমরা ইনশাল্লাহ এই সেমিস্টারের শেষ দিকে তোমাদের এসএম ল্যাব করানো হবে। তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে এই হেলিক্যাল স্প্রিং এর এক্সপেরিমেন্ট। তো সেটার যে থিওরি ইউজ করবা সেটা আজকে তোমাদের পড়াবো, ঠিক আছে। তো আজকে হঠাৎ পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে হেলিক্যাল স্প্রিং এর মধ্যে কম্বিনেশন অফ শিয়ার স্ট্রেস হয়। হেলিক্যাল স্প্রিং একটা ছবি আঁকছি এখানে, সেখানে ফোর্স দেওয়া হচ্ছে এখানে পি সেন্টার দিয়ে, আর এই যে গোল দিয়ে দিচ্ছি এটা ক্রস সেকশনের ছবি তার। তো পি ফোর্স যদি ডাউনওয়ার্ড হয়, পি একটা আপওয়ার্ড ফোর্স হবে সাম্যাবস্থায় করার জন্য, ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো যে পি এবং পি ভার্টিক্যালি সাম্যাবস্থা হচ্ছে, কিন্তু এরা তো এক লাইনে কাজ করে না, তাই না? এই উপরে পিটা যাচ্ছে এই বরাবর, আর নিচের পিটা যাচ্ছে ওই বরাবর। দেখো, স্প্রিংটা যদি আমরা এভাবে চিন্তা করি 3 ডিমেনশনাল আঁকতে পারলে ভালো হতো, আঁকাটা কঠিন। আমরা ফোর্সটা দিচ্ছি এইভাবে সেন্টার দিয়ে, আর ফোর্সটা রেজিস্ট করছে এই দিক, এখানে। এই দুইয়ের মধ্যে কিন্তু দূরত্ব আছে, যদিও ভার্টিক্যালি সাম্যাবস্থা আছে, কিন্তু এই দুইয়ের মধ্যে দূরত্ব আছে। সো এই দূরত্বটাই আসলে রিপ্রেজেন্টেড হচ্ছে কি দিয়ে?
একটা টর্শন। টর্শন কারণ হচ্ছে যে দূরত্ব হচ্ছে আর, যদি বলি আর মানে হচ্ছে রেডিয়াস, এই স্প্রিং এর রেডিয়াস। এটাকে আমরা স্প্রিং এর রেডিয়াস বলছি আর। এই দুইটা ফোর্স পি এবং পি আছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আর। কাজে একটা টর্শন তৈরি হয়েছে অ্যাডিশনাল, সেটা হচ্ছে পি ইন্টু আর। ঠিক আছে, কাজে দেখো এই যে স্প্রিং, তার মধ্যে শিয়ার ফোর্স হচ্ছে একটা পি, আর একটা হচ্ছে টর্শন মোমেন্ট। দুইটাই কিন্তু শিয়ার স্ট্রেস দিবে। ঠিক আছে, একটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার আর একটা হচ্ছে টর্শনাল শিয়ার। বুঝতে পারছো কিনা? একটা শিয়ার স্ট্রেস হবে ডাইরেক্ট শিয়ার থেকে লেখা ডাইরেক্ট শিয়ার টর্শন। দেখো ডাইরেক্ট শিয়ার থেকে যে স্ট্রেসটা আসছে সেটা কিছু না, পি বাই এ। ডাইরেক্ট শিয়ার থেকে যেটা আসছে হচ্ছে পি বাই এ, ফোর্স বাই এরিয়া। আর টর্শন শিয়ার থেকে যেটা আসছে সেটা কি ফর্মুলা? টিসি ওভার যে। কি তোমরা চুপ করে আসো যে, মানে কি বুঝতে পারছো না? না স্যার, বুঝতে পারতেছি। দেখো এই দুইটা জিনিসই কিন্তু তোমাদের জ্ঞানের মধ্যে, বুঝছো? SM1 থেকে পি বাই এ শিখছো, আর SM2 তে আমরা ফার্স্ট চ্যাপ্টারে টিসি বাই জে করছি। সার্কুলার সেকশন যেহেতু সেটা টিসি বাই জে বললাম। ঠিক আছে, এই দুটো এখন কম্বিনেশন করতে যাচ্ছি, বিকজ আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা লাগবে পি বাই এ এবং টিসি বাই জে কম্বিনেশন করছি। আচ্ছা, এখন বলো দেখি, টি এর মান তো লেখা আছে পি ইন্টু আর, তাই না? এই টি এর বদলে পি ইন্টু আর লিখলাম। সিটা কি? আমরা যদি এই যে কয়েল যেগুলো আছে ডায়ামিটার যদি বলি ডি, তো এটাকে ডি বাই 2 বলতে পারি। আমরা যে পিছিয়ে কয়েলগুলি আছে তাদের ডায়ামিটার আমরা বলছি ডি। ঠিক আছে, তাহলে আমাদের জে এর ভ্যালু কি হবে? পাই পাই বাই 32 টু পার আর পাই d4 বাই 32। গুড, ঠিক আছে। এই সব মিলে আমরা কাটাকাটি করে লিখতে পারি 16t বাই ডি কিউব, তাই না? টি এর বদলে আমরা পি আর লিখতে পারি 16 pr ডিভাইডেড বাই পাই ডি কিউব। এটা আমরা সার্কুলার সেকশনের স্ট্রেস বের করার সময় বলছিলাম শুরুতে, মনে আছে? আচ্ছা, আচ্ছা। আর পি বাই এটা কি হবে? পি ডিভাইড বাই পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। তাই না? সেটাকে লিখতে পারি 4 কে উল্টায় 4p ডিভাইড বাই পাই ডি স্কোয়ার। ঠিক আছে, জি স্যার। এখন এই দুটাকে যদি আমি যদি যোগ করি, যোগটা নিজে করি, লেখার মধ্যে না করি। একটা হচ্ছে 4p ডিভাইড বাই পাই ডি স্কোয়ার, একটা হচ্ছে 16pr
divided by pi d cube. আচ্ছা 4p by pi d square যদি কমন নিয়ে নেই এটা আসলো 1 তারপরে কমন নিচ্ছি 4 ঠিক আছে প্রথমটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার টাও ডাইরেক্ট এটা কি ধরনের শেয়ার স্যার টর্শনাল শেয়ার গুড টাও টর্শন এই দুটো যোগ করছি এখন এই ফর্মুলা প্রথমটা ডাইরেক্ট শেয়ার দ্বিতীয়টা টর্শনাল শেয়ার কোনটা বড় বলো টর্শনাল শেয়ারটা। টর্শনাল শেয়ার তোমার आंसर ঠিক আছে এখন বলো কিভাবে বুঝলা স্যার আমরা 4p বাই পাই ডি স্কয়ার কমন নেয়ার পর হচ্ছে হ্যাঁ নেওয়ার পরে হচ্ছে প্রথমে 1 আর পরেরটাতে 4r বাই d জি এখন বলো 1 বড় না 4r বাই d বড় আর হচ্ছে এটা ঠিক আছে 2r হচ্ছে এই পুরা ডায়ামিটারটা হচ্ছে 2r তাহলে 4r কত হবে এতখানি তাই না ইয়া বড় একটা জিনিস 4r ঠিক আছে জি স্যার আর d এইটুক এই পিছে একটা জিনিস ঠিক আছে জি স্যার দেখা যাচ্ছে যে 4r বাই d একের চেয়ে বড় এই টর্শনাল শিয়ার স্ট্রেসটা এই ক্ষেত্রে ডাইরেক্ট শিয়ার স্ট্রেসের চেয়ে অবশ্যই বড় হবে ঠিক আছে জি স্যার বুঝেছি মনে রাখো এই ক্ষেত্রে হ্যাঁ আমরা প্র্যাকটিক্যালি আরো অনেক एग्जांपल আছে যেখানে ডাইরেক্ট শিয়ার বেশি ইম্পর্টেন্ট হয় বাট এই ক্ষেত্রে টর্শনাল শিয়ার স্ট্রেসটাই মাচ মোর ইম্পর্টেন্ট সেটাই লিখছি তোমাদের ফর্মুলাগুলো আমি তোমাদেরকে দিয়েই ডিরাইভ করাচ্ছি আচ্ছা এই আরটা মনে রাখতে হবে আরটা কিন্তু এই সেন্টার টু সেন্টার বুঝছো এই কয়েলের সেন্টার থেকে স্প্রিং এর সেন্টার থেকে কয়েলের সেন্টার পর্যন্ত একদম আউটসাইডে না ইনসাইডে না সেন্টার থেকে সেন্টার ঠিক আছে আচ্ছা দেখো এটা তোমাদেরকে ডিরাইভই করালাম আসলে আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে এখানে স্প্রিং এর মধ্যে এই যে লোডটা দেওয়া হচ্ছে লোডটা দেওয়ার ফলে কিন্তু স্প্রিংটা কি হয় ডেবে যায় না স্প্রিংটা ধরে এরকম যদি থাকে ইনিশিয়ালি লোড দেওয়ার পরে দেখা গেল এরকমই হলো এরকম তাই না চ্যাপটা হয়ে যায় কেন হয় চ্যাপটা এবং কতখানি চ্যাপটা হবে চ্যাপটা হওয়ার কারণ একটু বলি এই যে আমাদের এই ক্রস সেকশন যেটা ডায়ামিটার ডি সেটার ছবিটা দেখি যখন লোডটা দিচ্ছি এখানে পি লোডটা তখন কিন্তু তার উপর টর্শন পড়ছে টর্শন পড়ার ফলে এই যে এই একটা লাইন ধরে যদি চিন্তা করি ইমাজিনারি বিডি লাইন হ্যাঁ বিডি লাইনটা টর্শনের ফলে কি হবে এই পাশে চলে যাবে তাই না পৃষ্ঠে অ্যান্টি ক্লকওয়াইজ টর্শনের ফলে এই পাশে চলে যাবে আচ্ছা ঠিক সিমিলারলি আরেকটা যদি ওই পাশে চিন্তা করি আরেকটা ক্রস সেকশন এখানে আছে ঠিক আছে এরকম একটা
তার কি অবস্থা হবে? তার উপর এই লোডটা যখন পড়ছে, তার উপর টর্শন পড়ছে কিরকম? ক্লকওয়াইজ না? জি স্যার। জি স্যার। লেখায় যে একটা লাইন ইমাজিন করি, এইরকম বিডির মতো একটা লাইন যদি ইমাজিন করি, ঠিক আছে, এই লাইনটা কি হবে? এখানে যখন টর্শন পড়বে, হ্যাঁ, সে ঘুরে যাবে না, দেখি সরে আসবে স্যার। ক্লকওয়াইজ ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে দেখো ডান দিকে যেটা আছে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ডান দিকে গেল এবং নিচে নামলো, তাই না? এই ডিটা ডান দিকে যে এবং নিচে নেমে জিতে আসছে। আর বাম দিকের যে ক্রস সেকশনটা আছে তার উপর যখন টর্শন পড়ছে সে বাম দিকে যাবে এবং নিচে যাবে, তাই না? জি স্যার। কাজেই ডানে কেউ যাচ্ছে বামে, ডান বাম করতে করতে এরা কিন্তু কোথাও যাবে না, কিন্তু দুজনে কিন্তু নিচে নামছে, বুঝতে পারলা? জি স্যার। এই নিচে দুজনে সংকুচিত হচ্ছে, কাজেই সংকুচিত হচ্ছে, যার ফলে ওভারঅল স্প্রিংটা নিচে নামবে বা সংকুচিত হবে, ঠিক আছে? এই সংকুচিত হওয়াটা আসলে তোমরাও বের করতে পারবা, যে ধরো আসলে আমরা ফাই এর যে ফর্মুলা শিখছিলাম TL/JG, মনে আছে না টর্শনে? জি স্যার। আচ্ছা, টি এখানে হচ্ছে P/R, জি তো করলাম, জি তো আছেই, যে বলি πd4/32, জি আছে, এল কেমনে বের করবো বলো? ওভারঅল স্প্রিং যদি বলি, ওভারঅল স্প্রিং যখন একটা ঘুরে আসে, সরি আমি অনেকটা ঘুরে ফেললাম, একবার যখন ঘুরে আসে সে, তখন কত লেন্থ হয় তার? 2πr। 2πr রেডিয়াস যদি আর হয় তাহলে এক বৃত্ত হওয়া মানে হচ্ছে 2πr। এরকম যদি এনটা চাকতি থাকে, ঠিক আছে, তো এরকম আমি তো বলছি ধরো এই একটা, দুইটা, আড়াইটা, হ্যাঁ আড়াইটা আছে, তিনটা থাকলো, তাহলে এন হয়ে যাবে যদি আমাদের যতগুলো থাকে। আমাদের ল্যাবে যেটা, ল্যাবেরটার মধ্যে 6টা চাকতি আছে, যাই হোক ল্যাবে যখন করবা তখন দেখে নিবা কয়টা চাকতি আছে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে দেখো, পাই কাটা যাবে, 64 চলে আসবে, 32 আর 2 মিলে 64, পি আর মিলে হবে r², ঠিক আছে? এন তো আছেই, যে হবে g⁴ দেখো এই করো কিনা, এর নিচের পাই আর উপরের পাই কাটা গেল, 2 আর 32 মিলে 64 হয়ে গেল, r² n g⁴, এটা হলো ফাই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখন আমরা ফাই তো বের করলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডিফ্লেকশনটা বের করা, ঠিক আছে? ডিফ্লেকশন দিয়ে বের করতে হয়, আমাদের একটু জিওমেট্রিক হিসাব আছে, বাট এই তো ফাই, হ্যাঁ, কি বলে, তার রেডিয়াস দিয়ে যদি গুণ করি, এটা তো ফাই যদি হয়, রেডিয়াস যদি গুণ করি, রেডিয়াস এই হয়ে গেল, কত হবে, রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, করলে ডিফ্লেকশনটা আসবে, এটা চলে আসবে, এটা কেমনে আসবে? আর্ক এখানে, আবার কি বলে, এখান থেকে সাইন থিটা হয়ে এটা আসবে, আর এইটা আসবে কোথেকে,
এটা আসবে এখান থেকে এবং এই আর থেকে এখানে একটা জিওমেট্রি দেয়, একটু মুছে দিই করে। উপরে একটা জিওমেট্রি হিসাব দেখাইছি তোমাদেরকে, আমি খুব বেশি ওটার মধ্যে যেতে চাই না, কারণ জিওমেট্রি করানো আমাদের উদ্দেশ্য না, ডিরাইভেশন। তারপরে একটু জানলে ভালো হয়। এই সাইন আলফাটা হচ্ছে বিসি বাই বিডি, এই লম্ব বাই অতিভুজ, আবার ইজি বাই বিজি। ইজি হচ্ছে এই ইজি ভার্টিক্যাল ডিভাইড বাই ডিজি, ঠিক আছে? তো এখান থেকে ডিজি বের করতে পারি বিডি ইন্টু ফাই, ডিজি এটা বিডি রেডিয়াস ইন্টু ফাই আলফা। এখানটা আর বিডি এই হিসাবটা এখান থেকে দিয়ে নিতে পারবো। ডিরাইভেশনটা আছে, আমি খুব বেশি তোমাদেরকে ডিরাইভেশনে মাথাতে চাচ্ছি না, এটাতে হারায় যাবা তাহলে, ঠিক আছে? এই ডিরাইভেশনটা করা আছে। ইভেনচুয়ালি ফাই তো বের করলাম, আমরা সেখান থেকে ডিফ্লেকশনটা বের করতে পারবো। ডিফ্লেকশনটা হবে ফাই ইন্টু আর, সেটা হবে 64 E আর কিউব n by e to the power 4, ঠিক আছে? তোমরা ল্যাবে যেটা করবা, এখানে যা হিসাব করলাম সেটাই দেখাচ্ছি, নতুন কিছু না। ল্যাবে যেটা করবা তোমরা, একটা গ্রাফ আঁকবা। এই পাশে থাকবে ফোর্স পি, এই পাশে ডিফ্লেকশন। তোমরা স্প্রিং এর লোড দিয়ে বিভিন্ন ডেটা পাবা, ওই একটা বেস ফিট লাইন আনবা। লাইনটা মোটামুটি হলো না। আমাদের ইকুয়েশনটা পেয়েছিলাম ডেল্টা ইকুয়াল টু 64 আর কিউব n divided by g d to the power 4 p। তাহলে উল্টা করে যদি লিখি p equal to g d4 divided by 64 r cube n, ডেল্টা। এখানে কিন্তু এই স্ট্রেট লাইনটা আসছে এই ইকুয়েশন থেকে। এটা দেখো y equal to mx, তার স্ট্রেট লাইন, ঠিক আছে? এটার ঢালটা হচ্ছে এই গ্রাফের ঢাল, এবং এটা তো একটা নাম আছে, এটাকে বলা হয় স্টিফনেস, স্প্রিং এর স্টিফনেস। কে দিয়ে প্রকাশ করা হয়। এর ইকুয়েশন হচ্ছে p equal to k times ডেল্টা। তোমরা ডেটা নিয়ে, ল্যাবের ডেটা নিয়ে গ্রাফ আঁকবা, এটার স্লোপটা হবে স্টিফনেস কে। এখন কেটা যখন তোমরা পেয়ে যাবা তখন এখানে বসাবা, এই কে হচ্ছে GD4/64n, যেটা এই স্লোপটা দেখতে পাচ্ছি আমরা, এটাই হলো কে। দেখো এর মধ্যে আর মেজার করে নিবা, এন মেজার করে নিবা, ডায়ামিটার খুব অ্যাকুরেটলি মেজার করে নিবা, কয়েলের সব জানা হয়ে যাবে, খালি বাকি থাকবে জিটা। এখান থেকে তোমরা জি পেয়ে যাবা।
এই ল্যাবে তোমরা দুইটা জিনিস করবা, একটা হচ্ছে যে কম্বাইন্ড স্ট্রেস যে দেখাইছিলাম সেটা, যেটা তোমরা ক্যালকুলেট করলা, আর এই জি এটা হয়তো তোমাদের ল্যাবে ক্যালকুলেট করতে দেওয়া হবে, টাও ডাইরেক্ট এবং টাও টর্শনাল, আর এটা হয়তো যে গ্রাফটা আঁকো বাসায় ক্যালকুলেট করে দিও রিপোর্টের সময় জিটা বের করে, এবং বেশ ভালো রেজাল্ট আসে ল্যাবের থেকে, বুঝতে পারছো? এই এক্সপেরিমেন্টটা তোমরা ইনশাল্লাহ এই সেমিস্টার শেষের দিকেই করবা যখন এসএম ল্যাব করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কিছু বলার থাকে বলো। আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি, এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অঙ্ক করবো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলো। আমাদের কম্বিনেশন অফ স্ট্রেস এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। চ্যাপ্টারটা ছোট, মাত্র 3-4টা ক্লাস।